আমন্ত্রণ নিউজ 24 এর রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। 100 বছর ধরে রাতে দরিদ্রদের খাবার বিতরণ করছে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল। বন্ধ থাকেনি হরতাল, অবরোধ ও দুর্যোগেও। সংবাদে নিয়ে থাকছে প্রতিবেদন। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। মহামারীর মহা সংকটে পৃথিবীর সব মানুষের ভাগ্য একই সূত্রে গাঁথা। এই সত্য বিশ্ব নেতাদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের টিকা উদ্ভাবন সম্ভব হলে তা সব দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই বিশ্বকেই নিতে হবে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেছেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব দেয়া হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশেরও রয়েছে। রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে সরকার প্রধান হিসেবে ১৭তম বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তৃতা। সদস্য দেশসমূহের রাষ্ট্র বরাবরের মতো এবারও মাতৃভাষা বাংলাতে নিজের বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা। এক অভাবনীয় করোনা মহামারীর কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিজ দেশ থেকেই নিজেদের বক্তব্য তুলে ধরছেন বিশ্ব নেতারা। সরকার প্রধানের বক্তৃতায় প্রাধান্য পেল করোনা প্রসঙ্গ। বলেন, কোভিড-19 প্রমাণ করেছে পৃথিবীর সবার ভাগ্যই এক সুতোয় গাঁথা। বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের দেশে দেশে কর্মহীন অভিবাসীরা যেন কাজ ফিরে পায়, সহমর্মিতার সঙ্গে তা বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসী শ্রমিকগণ স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে ফিলিস্তিনে নিপীড়িত মানবতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরালো করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এর সনদের বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা ব্যক্ত করেন শেখ হাসিনা। মহামারী আমাদের উপলব্ধি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। জনাব শমশের মবিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ভাষণকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘের এই অনলাইন ভাষণটা আমরা শুনলাম, সকলেই শুনতে পারলাম, টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই এবার এই করোনা ভ্যাকসিনের বিষয়টি নিয়ে, করোনাকে নিয়ে প্রাধান্য দিয়েছেন। কারণ এই করোনা, যেটা প্রধানমন্ত্রী পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছেন, এটা শুধু কোনো একটি দেশের সমস্যা নয়, এটা সারা বিশ্ব এটা দ্বারা আক্রান্ত।
এবং এটার একটা যদি উত্তীর্ণ হতে হয় তাহলে সারা বিশ্বকেই একই সাথে উত্তীর্ণ হতে হবে। এবং তিনি যে কথাটা জোর দিয়ে বলেছেন যে যখন এটার ভ্যাকসিন আবিষ্কার হবে, যখন এটা কার্যকরী পর্যায়ে ব্যবহার করার অবস্থানে আসবে, তখন যেন যে কথার উপর জোর দিয়েছেন যে সময় মতো, অর্থাৎ ধনী দেশগুলো আগে পাবে অন্যরা পরে পাবে, সেটা যেন না হয়, এই বৈষম্যটা যেন না হয়। এমনিতেই সারা বিশ্ব একটা বৈষম্য ধারা নিয়ে আমরা দীর্ঘদিন দিয়ে বাস করছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুব জোরালোভাবে বলেছেন যে সময় মতো যেন এই ভ্যাকসিনটা সকলের হাতে কাছে পৌঁছাতে পারে। এবং একই সাথে বলেছেন যে যদি আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় এবং কারিগরি এবং অন্য ধরনের সহায়তা করা হয়, তাহলে ভ্যাকসিন বিপুল পরিমাণে বাংলাদেশেও এর উৎপাদন করা সম্ভব হবে বা সেই সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তা আমি মনে করব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এবারকার ভাষণটার যে মূল অগ্রাধিকার অবস্থান পেয়েছে সেটা হচ্ছে এই করোনা ভ্যাকসিন নিয়ে। আরেকটি জিনিস যদি বলতে পারবো যে আপনারা জানেন যে সম্প্রতিকালে ইউএই এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করেছে। এই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের যে অবস্থান, দীর্ঘদিনের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে, সেই কথাটা পুনর্ব্যক্ত করাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গার বিষয়টা উনি বলেছেন, যেটা মিয়ানমারে একজনও তারা ফেরত যায়নি, মিয়ানমার সরকার সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি এবং এই সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে। মিয়ানমারকে আবারও পুনর্ব্যক্ত করেছেন যে রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে। বিশ্ব এই সংকটের সমাধান আসলে কিভাবে করবে, আপনি কি বলবেন? বিশ্ব দেখেন, এটা তো জাতিসংঘের মাধ্যমে যদি কোনো সমাধান খুঁজে বের করা যেত বা বের করা যায় তাহলে তো সকলের কাছেই এটা সুবিধাজনক। কিন্তু বিষয়টা হচ্ছে যে জাতিসংঘ নিজে তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিতে হবে জাতিসংঘের সদস্যরা, বিশেষ করে যেসব সদস্যরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাদেরকেই তো জাতিসংঘে যদি সমাধান খুঁজে বের করতে হবে তো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এই সমাধান খুঁজে বের করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে আন্তর্জাতিক মহলের এই ব্যাপারে আবারও তৎপরতা করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। তবে এবার কিন্তু ভাষণে মূলত প্রাধান্যতা পেয়েছে এই করোনা ভাইরাস এবং কোভিড, কারণ এই করোনা ভাইরাসের পরে এই প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দিচ্ছেন। কারণ করোনার সারা বিশ্বকে করোনা যখন জোড়াবার পরে এই প্রথমবারের মতোই জাতিসংঘের সাধারণ পরিষদ তাদের বসছে এবং এবার ওখানে শারীরিকভাবে কেউ ওখানে উপস্থিত না থেকে সকলেই ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শমশের মবিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভার্চুয়াল যে ভাষণ রেখেছেন সেটি বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী। এবারে অন্য প্রসঙ্গ। সিলেটে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণের মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ ফেসবুকে নিজেদের নির্দোষ দাবি করে সেসব নেতা মাত্র কয়েক ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন। ওই মামলায় যে 6 আসামির নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঐতিহ্যবাহী এমসি কলেজের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সিলেট আওয়ামী লীগের নেতারা বলছেন এজন্য চরম লজ্জার সম্মুখীন হয়েছেন তারা। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন প্রায় সব শ্রেণী পেশার মানুষ। ঘটনার পর শনিবার নিজেদের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন 2 অভিযুক্ত রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম। দুজনেরই দাবি তারা নির্দোষ। ভার্চুয়াল দুনিয়ায় সরব থাকলেও তাদের খুঁজে বের করতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযানের খবর দেয় তারা, ফল শূন্য। আর্মস রিকভারির ঘটনা একটি মামলা হয়েছে, আর ওই র্যাপের ঘটনা একটি মামলা হয়েছে। সন্দেহভাজন তখন যাদের পাইছি তাদের অ্যারেস্ট করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করতেছি। করোনাকালে সরকারি নির্দেশ অমান্য করে ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মীদের অবস্থান, এ নিয়ে প্রশ্ন সচেতন মহলে। অধিকাংশ হচ্ছে আমাদের কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছে 1 বছর আগে, 2 বছর আগে।
এরা এই কলেজের ছাত্র ছিল, কিন্তু এখন ছাত্র না আসে। তাদের বিরুদ্ধে তাদের ছাত্রত্ব বাতিল সহ যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা সুপারিশ করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ধর্ষণের ঘটনায় জড়িতদের গডফাদারদেরও খুঁজে বের করার দাবি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের। ছাত্রলীগ নামদারি, তাদের গডফাদার আছে, তাদের সাথে তারা এগুলোকে পালে পুষে এই যে ঘটনা ঘটছে, এইটা তো শুধু এইখানে সিলেটের জন্য নয়, বাংলাদেশের জন্য আমরা মাথা হেট হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া এক নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে ছাত্রাবাসে নিয়ে গণধর্ষণ করা হয়। এই বিষয়ে শনিবার ছাত্রলীগের 6 জন সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় থানায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট শাখার সভাপতি ইন্দ্রাণী সেন শম্পা। ইন্দ্রাণী সেন শম্পা, স্বাগত জানাচ্ছি আপনাকে। এমসি কলেজে এই যে গণধর্ষণের এই ঘটনাটি ঘটল ছাত্রাবাসে, পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদেরকে নির্দোষ দাবি করছেন। সিলেটের একজন বাসিন্দা এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? সিলেটের আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার আমি আমার সংগঠনের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আজকে যে প্রতিষ্ঠানটি কলঙ্কিত হয়েছে, আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রী। যে প্রতিষ্ঠান মানবিক মানুষ গড়ার কারিগর হিসাবে আমাদেরকে তৈরি করার জন্য পথ করে দিয়েছিল, সেই প্রতিষ্ঠানেরই কিছু ছাত্র, কিছু নরপশু এ ধরনের একটি গণধর্ষণের মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাতে আমাদের সিলেটবাসী আমরা বিক্ষুব্ধ। আমরা মনে করি ধারাবাহিকভাবে এই যে ধর্ষণের যে বিচারহীনতা আমরা দেখি প্রতিনিয়ত, অনবরত, কি পাহাড়, কি সমতল, কি শিশু, কি পৌর নারী, আজকে নারীরা কোথাও নিরাপদ নেই। নারীরা বাসাতে নিরাপদ নেই, নারীরা তার কর্মক্ষেত্রে নিরাপদ নেই, নারীরা তার যাতায়াতের পথে নিরাপদ নেই, বাসে নিরাপদ নেই, কোথাও নিরাপদ নেই। এবং এই যে এমসি কলেজে যে ছাত্রাবাস, যে ছাত্রাবাসে থেকে ছাত্ররা পড়াশোনা করবে, যে ছাত্রাবাসে থেকে ছাত্ররা আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিনিয়ত চর্চা করবে, সেই ইন্দ্রাণী সেন শম্পা, এদের যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সবাই রাজনৈতিক পরিচয়ের অধিকারী, তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ আসলে আপনি এটাকে কিভাবে দেখবেন, এটা কি বলবেন আপনি? সেই কথাতেই আসছিলাম। আমরা একটু আগে যে রিপোর্টটি দেখলাম, সেখানে আমরা দেখলাম যে এই ছাত্ররা বছর আগে তারা তাদের প্রতিষ্ঠান থেকে পাশ করে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি পাশ করে বেরিয়ে যায়, তাহলে এই ছাত্ররা এখনো ছাত্রাবাসে কিভাবে থাকতে পারছে? প্রশাসন, ছাত্রাবাসের প্রশাসন, এমসি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন, তারা এই ছাত্ররা যারা পাশ করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে এখানে থাকার অনুমতি দিচ্ছেন? এবং এই যে ফেসবুকে তারা অবাধে স্ট্যাটাস দিচ্ছে, তাদের নির্দোষ দাবি করছে। আমরা দেখছি এখন যে ডিজিটাল বাংলাদেশ এবং এখন যে ইন্টারনেটের মাধ্যমে, ট্রেকিং এর মাধ্যমে যেভাবে একজন অপরাধীকে চিহ্নিত করা যায়, সেই বিষয়গুলো পুলিশ প্রশাসন কেন চিহ্নিত করতে পারছে না? সেখানে ক্ষমতাসীনদের আশ্রয়ে প্রশ্রয়ে এই নরপশুরা কিভাবে পার পেয়ে যাবে সেটারই একটি নীল নকশা তৈরি হচ্ছে, সেই ধরনের একটি আশঙ্কা আমাদের মনে কাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইন্দ্রাণী সেন শম্পা সিলেট থেকে যুক্ত ছিলেন। ইন্দ্রাণী সেন শম্পা, তিনি সিলেট বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট শাখার সভাপতি। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে 10 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসান আবেদনের বিপক্ষে এই আদেশ দেন। এদিকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সব ধরনের চেষ্টার আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। শনিবার দুপুরে গ্যান্ডায় হত্যাকারীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বলেন, নীলা হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গেল 20 সেপ্টেম্বর স্কুল ছাত্রী নীলা রায়কে তার ভাইয়ের কাছ থেকে নিয়ে তার সামনে কুপিয়ে হত্যা করে মিজান। হত্যাকাণ্ড
যে করেছে, যারা এর সাথে সংশ্লিষ্ট থেকেছে তাদের প্রতি আমার ঘৃণা, এবং আপনাদের সাথে একসাথেই আমিও দাবি করি যে তার যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বাকি তদন্ত কার্যক্রম করা হবে এবং বাকি যে আসামিগুলো আছে তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। টিকিট পাওয়ার আশায় আজও রাজধানীতে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের সামনে হট্টগোল করেছেন সৌদি গমনেচ্ছুক প্রবাসীরা। তাদের অধিকাংশের অভিযোগ, নিয়ম না মেনে টিকিট বিক্রি করছে এয়ারলাইন্স কোম্পানি দুটি। অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ বিমানের এমডি ও সিইও নিউজ 24-কে বলেন, বারবার বলার পরেও প্রবাসীদের এই বিশৃঙ্খলার পেছনে অন্য মোটিভেশন থাকতে পারে। অন্যদিকে নির্দিষ্ট সময়ে সবাই ফিরতে পারবেন বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সপ্তাহের শুরুর দিনে শনিবারও টিকিট পেতে রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিল এলাকায় ভিড় জমান সৌদি গমনিচ্ছু প্রবাসীরা। দুপুর নাগাদ টিকিট বিক্রির অনিয়ম তুলে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টিকিট প্রত্যাশীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। টোকেন বা টিকিট যে কোনো একটা আমাদেরকে নিশ্চিত করুক, প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ টুকিং দিয়ে দেখ, আমরা ওই নির্ধারিত সময়ে এখানে আসবো। নির্ধারিত কোনো টাইম এবং নির্ধারিত কোনো সময় আমাদেরকে কেউ দিতেছে না। যারা শেষ সময়ে এসে টিকিট পেয়েছেন তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ করোনা পরীক্ষার সার্টিফিকেট। আছে আরও নানামুখী শঙ্কা। যাদের আকামা আর মেয়াদ এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা এখানে অপেক্ষা করে কোনো লাভ হবে না। বলছে এখনই গিয়ে করোনা টেস্ট করার জন্য। করোনা টেস্ট করতে কইছে, যাইতে হবে সরকারি হসপিটাল। নিয়ম মেনে নোটিশ দেওয়া সত্ত্বেও টিকিট বিক্রয় কেন্দ্রের সামনে কেন এই বিশৃঙ্খলা? আমার কাছে হিসাব আছে হইলো সব মিলিয়ে সারা দেশে আমার এই 3 দিনে 700-800 লোক আছে। এখানে আমার কাছে মনে হচ্ছে অন্য মোটিভেশন কাজ করতেছে, কারণ অনেক লোকজন তারা বলতে পারে না কোন কোম্পানিতে কাজ করে, কোথায় কাজ করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই ফিরতে পারবেন সবাই। প্রয়োজনে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। তারপরও যারা ভিসা ও আকামার মেয়াদ শেষ নিয়ে সংকটে আছেন তাদেরকে নিয়ম মেনে রোববার থেকে সৌদি দূতাবাসে আবেদনের পরামর্শ দিয়েছেন। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রতিষ্ঠার 27 বছর পর ভেঙে 2 ভাগ হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। ডক্টর কামাল হোসেনকে বাদ দিয়ে অনুষ্ঠিত হলো গণফোরামের বর্ধিত সভা। বেরিয়ে যাওয়া এই অংশের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সহ 3 জন নেতা। এই অংশ আগামী 26 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিলেরও ঘোষণা দিয়েছে। সভায় নেতারা জানান, আগামী কাউন্সিলের সিদ্ধান্ত হবে ডক্টর কামাল হোসেন গণফোরামে আছেন কি নেই। আরো জানাচ্ছেন আলী তালুকদার। গেল 22 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরামের বর্তমান আহ্বায়ক কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া জানান, 26 সেপ্টেম্বরে বর্ধিত সভার সঙ্গে গণফোরামের কোনো সংশ্লিষ্টতা নেই। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সে বর্ধিত সভা। সে সভায় ডক্টর কামাল হোসেন এবং রেজা কিবরিয়া কেউ উপস্থিত ছিলেন না। জাতীয় নির্বাচনের পর এবং করোনার সময়ে প্রথমেই অনুষ্ঠিত বর্ধিত সভায় উঠে আসে ডক্টর কামাল হোসেন দলে থাকছেন কিনা। সভায় গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি আবু সাইদ বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গণমুখী করতে জাতীয় কাউন্সিল হবে আগামী 26 ডিসেম্বর। আগামী 26 ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আহ্বায়ক হিসেবে প্রস্তুতি কমিটি গঠন করা হবে এবং এর দায়িত্ব পালন করবেন মোস্তফা মহসিন। এ সময় মোস্তফা মহসিন মন্টু বলেন, ডক্টর কামাল হোসেন দলের মধ্যে অশুভদের প্রভাবে অনেক কিছুই ভুলে যান। কিছু ব্যক্তির অদৃশ্য হস্তক্ষেপে বা প্রভাবে উনি হয়তো সেগুলি ভুলে যান, না হয়তো বলতে পারেন না। সম্মেলনে যে কাউন্সিলের ডেলিগেটসরা আসবে তাদের মতামত সাপেক্ষে উনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। গণফোরাম বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা প্রশ্নের উত্তর দেন মোস্তফা মহসিন মন্টু। অতীতের ভুল ভ্রান্তি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, প্রত্যেকটা ব্যক্তির সবকিছু জলাঞ্জলি দিয়ে আজকে জাতীয় স্বার্থে একটা ঐক্য হওয়ার প্রয়োজন আছে। জাতীয় নির্বাচনে ভুল ভ্রান্তি বাদ দিয়ে জাতীয় ঐক্যের কথাও বলেন গণফোরাম নেতারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।
অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-2। র্যাব জানায় 25 সেপ্টেম্বর রাত 8টার দিকে মিরপুর থানার মণিপুর এলাকার একটি বাসা থেকে ধর্ষক মনোয়ার হোসেন সজীব এবং তার সহযোগী মাসনু আরা বেগম শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। তারা ধর্ষণের বিষয়টি স্বীকারও করেছে। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। এর আগে 16 সেপ্টেম্বর স্বামীর জন্য প্রয়োজনীয় রক্ত জোগাড় করতে গিয়ে এক বাসায় ধর্ষণের শিকার হন ওই নারী। পাবনা 4 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাবিবুর রহমানের সঙ্গে তার ভোটের ব্যবধান 2,30,000-এর উপর। নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন 2,39,924টি ভোট। এর আগে দুপুরে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বিএনপির হাবিবুর রহমান। এ সময় পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। তবে পাল্টা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা দাবি করেন ষড়যন্ত্রের অংশ হিসাবে পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। দেশে 24 ঘন্টায় 1,106 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 36 জন। এখন পর্যন্ত মোট 3,57,873 জন শনাক্ত হলেন এবং মোট প্রাণহানি হল 5,129 জনের। শনিবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 10,765টি। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন 2,753 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 2,68,777 জন। দুর্নীতি আর যোগ সাজসে স্বাস্থ্য খাতকে গিলে খেয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। এবার আলোচনায় নতুন যুক্ত হলেন তাদের সহযোগী ড্রাইভার। সবাইকে অবাক করে শত কোটির মালিক এই মালিক ড্রাইভার, যিনি স্বাস্থ্য অধিদপ্তরেরই সাবেক কজট মহাপরিচালকের গাড়ি চালাতেন। টিআইবি বলছে এদের পেছনের পৃষ্ঠপোষকদের বের করলেই ভাঙবে অনিয়মের সিন্ডিকেট। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে চুষে শত থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদার থেকে কেরানি পর্যন্ত। তবে কজন ভেবেছেন দুর্নীতিতে সরকারি ড্রাইভারও হতে পারেন শত কোটির মালিক? অবাক করা এই দৃষ্টান্ত আপাতত এই মালিক ড্রাইভারেরই। যেন তেন নন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক 3 মহাপরিচালকের গাড়ি চালিয়েছেন। অভিযোগ 38 বছরের চাকুরিকালে তিনি নিজের আধিপত্য গুছিয়ে নেন। প্রাথমিক অনুসন্ধানে মিলেছে রাজধানীর তুরাগ দক্ষিণ পাড়ায় 7 তলা বিলাসবহুল বাড়ি। একই এলাকায় 24টি ফ্ল্যাট ও 10 কাঠার প্লট আর 15 কাঠার উপরে গড়েছেন বিশাল ডেইরি ফার্মও। সাধারণ একটা মানুষ এখান থেকে ফার্মে যেত দুধ বিক্রি করার জন্য, আর ড্রাইভার সে মানে সম্পদ যে তার কম সীমিত, মানে এই বাড়িটা ছাড়া বা ওই ফার্ম 5 কাঠা 4.5 কাঠা 5 কাঠা না 4.5 কাঠা এইটা ছাড়া আমার বাবার কিছুই নেই। একটি দুটি নয়, রাজধানীর হাতিরপুলে তুলেছেন 10 তলা বিশিষ্ট আরেক বিলাসী ভবন। নামে বেনামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ। নিজে ড্রাইভার হয়েও ব্যক্তিগত ড্রাইভার রেখে চড়তেন সরকারি বিলাসবহুল পাজেরো জিপে। দুর্নীতির মধুচন্দ্রিমা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলছে। এই দুর্নীতি থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে দুর্নীতির শিকড় কত দূরে গেছে। এই উন্নয়নের পাশাপাশি আমরা যদি দুর্নীতি রোধ করতে না পারি তাহলে কিন্তু উন্নয়ন ব্যর্থ হবে। স্বাস্থ্যের নিয়োগ পদ্ধতিতে সুস্পষ্ট প্রভাব দেখানো মালিক অধিদপ্তরের টেন্ডারেও কমিশন নিতেন বলে অভিযোগ আসছে। র্যাবের হাতে আটক হবার পর আসছে এরকম নানা তথ্য। তবে স্বাস্থ্য অধিদপ্তরে মালিকের মূল হোতা টেন্ডারবাজির মাফিয়া মিঠু গংরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হাসপাতালের ঠিকাদারি বাগিয়ে সরঞ্জাম নিম্নমানের সরবরাহ করে কোথাও না করেই হাতিয়েছেন হাজার কোটি টাকা। মিঠুরি আরেক সহযোগী আফজাল রুবিনা দম্পতি অধিদপ্তরের কেরানি হয়েও কামিয়েছেন শত শত কোটি টাকা। রাজধানীতে মিলেছে তাদের একাধিক আলিশান বাড়িও। প্রত্যক্ষভাবে আজকে মালিক বা আফজালের বিচার করা, জবাবদিহিতা নিশ্চিত করা যেরকম অপরিহার্য, একই সাথে এদেরকে যারা সুযোগ করে দিয়েছেন তাদের পেছনে যারা রাঘব বোয়াল, রুই কাতলা, তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। অন্যথায় দুর্নীতি যেভাবে চলছে সেটি আরও বিকশিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে এই খাতে দুর্নীতির দুষ্টচক্র ভাঙার বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আরও এক দফা সময় বেড়েছে বাসের জন্য আলাদা লেন তৈরির বিআরটি প্রকল্পে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার এই লেন তৈরির সময়সীমা ছিল 2020 সাল। কিন্তু প্রকল্পের অগ্রগতি মাত্র 45%। এখন চতুর্থ দফা লক্ষ্যমাত্রা 2022 সালের এপ্রিল, যে কারণে ব্যয়ও বাড়ছে কিছুটা। প্রকল্প পরিচালক আশাবাদী এই সময়ের মধ্যে এবার অন্তত শেষ হবে কাজ। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কই এমন ব্যস্ত দিন রাতের বেশিরভাগ সময়। এই অবস্থার মধ্যে এই পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। যান চলাচলের মধ্যে প্রত্যাশামতো না হলেও এগুচ্ছিল বিআরটি প্রকল্পের কাজ। এর মধ্যে করোনার থাবায় আরও কমে প্রকল্পের অগ্রগতি, কিন্তু এখন করোনা বাস্তবতা মেনেই গতি বাড়ানোর চেষ্টা চলছে প্রকল্পে। করোনার মধ্যে কাজকাম করতে সবাই আগ্রহী না। 2012 সালে শুরু 2040 কোটির এই প্রকল্প শেষের কথা ছিল 2016 সালে, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4265 কোটিতে, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বহুল প্রত্যাশিত এই প্রকল্প। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু সময় শেষ হলেও শেষ হয়নি কাজ। আরেক দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন 2022 সালের এপ্রিল। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট তো আমাদের খুব একটা বেশি বাড়বে না, আশা করি খুব একটা ধরেন ট্যাক্সের জন্য কিছু বাড়বে, আর কিছু কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক সহ পুরো পথে চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজ। বাসের জন্য আলাদা এই লেন প্রকল্প শেষ হলে ঢাকা গাজীপুর যাতায়াতে থামতে হবে না কোনো যানবাহনকে। আসল যেই বিআরটি 3 করার কথা ছিল কেরানীগঞ্জ থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সবচেয়ে জরুরি যেটা ছিল সেইটা না করে তার সাথে লেজ লাগিয়ে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত করা হচ্ছে খণ্ডিত, তাও আবার শহরের বাইরে। এটার ব্যবস্থা করে আমি যদি ভাবনায় রাখি ঢাকা শহরের যানজট কমে যাবে, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণার মধ্যে আমরা থাকব। পুরো 20.5 কিলোমিটার পথে 19টি বিআরটি স্টেশন নির্মিত হবে। প্রকল্প শেষে তাই দীর্ঘমেয়াদে স্বস্তি পেতে পারেন এই পথের লাখ লাখ যাত্রী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45%, তবে বাকি 55% কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাগেরহাটের রামপালের 4টি এলাকায় বিশুদ্ধ পানির প্লান্ট উদ্বোধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পানির প্লান্টটি স্থাপন করা হয় রামপাল বিদ্যুৎ প্রকল্পের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে। সময় তালুকদার আব্দুল খালেক বলেন, বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি এ পর্যন্ত 5টি সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছে। বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলে এমন কর্মকাণ্ড বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর উত্তরায় দেশের অন্যতম আধুনিক আবাসন প্রকল্প রূপায়ণ সিটি সদস্যদের নিয়ে পরিদর্শন করেছেন রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। বৃহস্পতিবার বিকেলে রিহাবের দলটি প্রকল্প পরিদর্শনে যায়। প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ স্কাই ভিলা ঘুরে দেখেন অতিথিরা। এ সময় রিহাব সভাপতি বলেন, শুধু গ্রাফিক্স দেখে এই প্রকল্পের বাস্তব সৌন্দর্য উপলব্ধি করা যাবে না, এজন্য সরেজমিনে দেখতে হবে ক্রেতাদের। এই প্রকল্পে বিনিয়োগ ভবিষ্যতে বড় লাভের ক্ষেত্র হতে পারে বলেও আশা করেন রিহাব নেতারা। সেবাদানকারী প্রতিষ্ঠান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের 2020-21 বর্ষের দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট অফিসারদের শপথ গ্রহণ ও মিটিং অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে শপথ গ্রহণ ও ফার্স্ট ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডিং ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক কাজী আকরামউদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন ও লায়ন মুসলিম আলী খান সহ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশের নেতৃবৃন্দ সহ আরও অনেকে।
এবার এফআর সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সরকারি চাল সংগ্রহ শেষ হতে না হতে রাজধানীর বাজারে আবারও বেড়েছে চালের দাম। এই অবস্থায় শনিবার দুপুরে মিরপুর শাহ আলী মার্কেটের চালের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চালের মূল্য বাড়তি এবং মূল্য তালিকায় না থাকার অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে ৪২,০০০ টাকা জরিমানা করা হয়। রাজধানীর বিভিন্ন বাজারে ৩ দিনের ব্যবধানে খুচরায় সব ধরনের চাল কিনতে কেজিতে গড়ে ৫ টাকা বেশি গুনছেন ক্রেতারা। অভিযানে কয়েকটি দোকানে বেশি দামে চাল বিক্রি, মূল্য তালিকায় কম দাম লিখে বিক্রির সময় বেশি দাম রাখা, দামের রসিদে কারচুপি সহ স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার জন্য জরিমানা করা হয়। খেলার খবর। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২-৩ দিনের মধ্যে বিষয়ে লঙ্কান বোর্ড থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে। শনিবার মিরপুর হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আকরাম খান। তৌহিদুল ইসলামের রিপোর্ট। অনিশ্চয়তা সত্ত্বেও মিরপুরে দলীয় অনুশীলন শুরু করেন টাইগাররা। লঙ্কা সফরকে সামনে রেখে স্কিল টেস্টের পাশাপাশি নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। তবে ২৭ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোর উদ্দেশ্যে সফর না হওয়ায় ৩ দিনের বিরতিতে যাবেন মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। লঙ্কা সফর নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা থাকলেও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এই সফর নিয়ে অনেকটা ইতিবাচক দুই দেশের ক্রিকেট বোর্ড। আগামী ২-৩ দিনের মধ্যেই লঙ্কান বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যেহেতু হেলথ মিনিস্ট্রির ব্যাপার, সো ওরাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা গাইডলাইন আমাদেরকে দিতে। সো আমার মনে হয় যে উই আর পজিটিভ, ওরাও কিন্তু পজিটিভ আছে ক্রিকেট শ্রীলঙ্কা। সো ওরা হয়তোবা আজকে বা কালকে বন্ধ থাকে, হয়তোবা সোমবার বা মঙ্গলবার একটা রেজাল্ট চলে আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তোবা আমরা হয়তো আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে আমরা যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কান টি-20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। সো আমাদের কাছে ওদের কাছেও সময় আছে, সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইতিবাচক সাড়া না পেলে ঘরোয়া ক্রিকেট নিয়েই পরিকল্পনা সাজাবে বিসিবি। তৌহিদুল ইসলাম, নিউজ 24। অন্যরকম এক খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। ১০০ বছরের বেশি সময় ধরে প্রতি রাতে দরিদ্র মানুষদের বিনামূল্যে খাবার দিয়ে আসছে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ১৯১১ সালে এটি প্রতিষ্ঠার পর অভাবী মানুষদের মাঝে খাবার বিতরণ শুরু করেন প্রতিষ্ঠাতা মরহুম আকবর আলী, যা শত বছর ধরে চালু রেখেছেন তার উত্তরসূরিরা। হরতাল, অবরোধ বা প্রাকৃতিক দুর্যোগে হোটেল বন্ধ থাকলেও খাবার বিতরণ বন্ধ হয়নি কোনোদিন। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত ১২টার আগেই আকবরিয়া হোটেলের সামনে জড়ো হতে থাকেন কর্মহীন এসব ক্ষুধার্ত মানুষেরা। তাদের বিশ্বাস, এখানে আসলে বিনামূল্যে একমুঠো আহারের সন্ধান হবে। এই রেওয়াজ শত বছরের। ভাসমান ভিক্ষুক, গরিব, ছিন্নমূলের পাশাপাশি শহরে অবস্থানরত নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে আকবরিয়া হোটেল। প্রতিদিন প্রায় ১৫০ মানুষের জন্য খাদ্য বরাদ্দ রাখে হোটেল কর্তৃপক্ষ। যখন কামাই কাজ না হয় তখন আমি এখানে খাই, বিক্রি করি। সারাদিন না খাই থাকি, আকবরে ভাত খাই বই তুলে যায়। আজ প্রায় ২০ বছর হলো এখানে আমি খাওয়া দাওয়া করি। শুধু ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে নয়, মানব সেবায়ও শত বর্ষ পেরিয়েছে আকবরিয়া হোটেল। করোনাকালে হোটেল ব্যবসার মন্দার মাঝেও অব্যাহত আছে এই মহতী উদ্যোগ। বিভিন্ন প্রতিকূলতা আসছে, বর্ষা, বন্যা, বাদল, হরতাল, অবরোধ, দেশের পরিস্থিতি খারাপ, তারপরেও আমরা এটাকে কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা আশা রাখি ভবিষ্যতে এটা কন্টিনিউ করব। রাত্রিকালীন গরিব অসহায়দের খাবার খাওয়ানো সহ বিভিন্ন মানব সেবায় আকবরিয়ার কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয়রাও। বগুড়া শহরের এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।